হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সোলো লেভেলিং সিজন 2 এর এপিসোড 3। এপিসোডের শুরুতেই আমরা দেখি জিনভো এবং তার বন্ধু ইয়োজিনো, আর আমরা জানি যে তারা আজকেও আসলে একটা ডানজানে ঢুকেছিল। ইয়োজিনো দেখে যে আজকের ডানজানে জিনোর সমস্ত শ্যাডো সৈন্যরা একত্রে কাজ করছে, আর তারা শুধু মনস্টারদেরই মারছে না, পাশাপাশি তারা মানাও সংগ্রহ করছে। এই দৃশ্য দেখে ইয়োজিনো জিনভোকে জিজ্ঞাসা করে, এটা কি সত্যি তোমার স্কিলের মাধ্যমে সম্ভব হয়েছে? তোমার শ্যাডোগুলো তো অসাধারণ। জিনভো তখন বলে, এটা একটু জটিল ব্যাপার, তোমাকে বোঝানোটা খুবই কঠিন হবে, তাই তুমি এটা ছেড়ে দাও। ইয়োজিনো আবার বলে, ঠিক আছে ভাই, অন্তত আমাকে মানা তো সংগ্রহ করতে দাও। এরপরে দেখা যায় যে জিনভোর শ্যাডো সৈন্যরা তাকে মানা ক্রিস্টালগুলো এনে দেয়, যেটা পেয়ে ইয়োজিনো বেশ খুশি হয়ে যায়। আর এই অংশেই আমরা ইয়োজিনোর প্রতিক্রিয়া দেখতে পাই, যে কিভাবে সে জিনভোর শ্যাডোদের দেখে বিস্মিত হয়। আর এরপর দৃশ্য বদলায়, আমাদের একটা ভগ্নপ্রায় জায়গা দেখানো হয়, যেখানে অনেক হান্টার মৃত পড়ে রয়েছে, আর একটা হান্টার অজ্ঞান অবস্থায় শুয়ে আছে, আর তার সামনে একজন বিশাল চেহারার মানুষ দাঁড়িয়ে আছে। লোকটি বলে, আমি কিছুই করিনি, এরা এমনিতেই অজ্ঞান হয়ে গেছে, আমাকে বাড়ি যেতে দিন, এমনিতেও আমি ইংরেজি ভালো বলতে পারি না। এই ঘটনাটি হলো আসলে আমেরিকার। আর এরপরে আমরা আবার কোরিয়ার ঘটনা দেখতে পাই, যেখানে একটা রেস্তোরাঁতে জিনভো আর ইয়োজিনো একসাথে বসে কিছু পান করছিল। জিনভো বলে, আজ আমরা টোটাল 19টা কোয়েস্ট সম্পূর্ণ করেছি। ইয়োজিনো উত্তরে বলে, তোমাকে ছাড়া আমার পক্ষে এগুলো করা কখনোই সম্ভব হতো না। তারপরে জিনভো ইয়োজিনোকে জিজ্ঞাসা করে, তাহলে তোমার এর পরবর্তী প্ল্যান কি? ইয়োজিনো উত্তর দেয়, আমি অ্যাসোসিয়েশনে যাব, গিল্ড মাস্টারের লাইসেন্স নেব, তারপর বাবার সঙ্গে দেখা করে কিছু দর কষাকষি করব। এরপরে ইয়োজিনো জিজ্ঞাসা করে, আর তাহলে তোমার প্ল্যান কি? জিনভো বলে, কয়েকদিনের জন্য আমি তোমার সংস্পর্শে থাকবো না, কারণ আমাকে একটা কাজে যেতে হবে। ইয়োজিনো কিছুটা দ্বিধাগ্রস্ত হয়েই বলে, আমি কি তোমাকে খুবই বিরক্ত করছি? আর এরপর সে আরও বলে, তুমি জানো আমার একটা ভাই আছে, যে আমার চেয়ে 10 বছরের বড়। আমাদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়, আমরা বেশি কথাও বলি না। আর অন্যদিকে তুমি আমার জীবন বাঁচিয়েছ, তুমি আমার কথাও শুনেছ এবং আমাকে অনেক সাহায্য করেছ। ইস, যদি তুমি আমার ভাই হতে। যে সমস্ত কথা শুনে জিনভো বলে, ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আমার ছোট ভাই। এই কথা শুনে ইয়োজিনো খুবই খুশি হয়ে যায়। এরপর তারা আরও কিছু খাওয়া দাওয়া করে। আর এখন অন্য দৃশ্যে আমরা দেখি সেই ভগ্নপ্রায় জায়গাটা, যেটা আমেরিকাতে অবস্থিত, যেটা আসলে হলো একটা ডানজান, যেখানে দুজন ম্যানেজার কালো কোট পরে একটা হান্টারকে নিয়ে আলোচনা করছে। হান্টারটিকে বন্দি করে একটা জেলে রাখা হয়েছে। পরে তারা তদন্ত শুরু করে এবং জানতে পারে যে এটা একটা কোরিয়ান হান্টার। আর যেহেতু আমেরিকাতে কোরিয়ান বলতে পারা মানুষের সংখ্যা খুবই কম, তাই তারা হান্টার ডংসোকে ফোন করে, আর ডংসো তৎক্ষণাৎ প্লেনে করে আমেরিকার দিকে রওনা দেয়। আর আমরা জানতে পারি যে আগের এপিসোডের রেড গেটের সামনে যেই কলটা পেয়ে ডংসো চলে গেল, এটা হলো সেই কলটাই। তবে যাই হোক, সেই জেলে বন্দি করা হান্টারটার নাম হলো ইলহং। সে খুব একটা ইংরেজি জানে না, আর এই হান্টারটার শক্তিটাও একটু রহস্যময়। এর পরের দৃশ্যেই আমরা আবার দেখি সাং জিনভোকে। সে তার ব্যাগ গুছিয়ে নিচ্ছে। এমন সময় তার বোন তাকে প্রশ্ন করে, তুমি কোথায় যাচ্ছ? জিনভো উত্তর দেয়, আমি 1 সপ্তাহের জন্য একটু বাইরে যাচ্ছি, কিছু কাজ আছে। এই কথা শুনে তার বোন বলে, বাবা, তুমি তো এখন অনেক ব্যস্ত হয়ে গেছো, কি হয়েছে তোমার? তবে জিনভো তার এই কথাটা এড়িয়েই যায়, সে কোনো উত্তর দেয় না। আর এরপরে আমরা দেখি যে জিনভো সেই ডানজনে ফিরে যায়, যেইখান থেকে সে আগের সিজনে দৌড়ে পালিয়ে গিয়েছিল। সেই ডানজনের চাবি পাওয়ার পরে সে গেট খুলে ডানজনের ভেতরে প্রবেশ করে। ডানজনটির নাম হলো ডিমন ক্যাসেল টিমিং উইথ ডিমন্স। এখানে তার একটা মিশন রয়েছে, যে তাকে 10,000 ডিমন সোল সংগ্রহ করতে হবে। তবে জিনভো বলে, আমি এখানে শুধু এই কাজের জন্যই আসিনি, আমি এসেছি এলিক্সির অফ লাইফ বানানোর প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে, যেই এলিক্সির অফ লাইফ দিয়ে সে তার মাকে সুস্থ করে তুলতে পারবে। তাই সে এখন দৃঢ়ভাবে বলে, 10,000 হোক বা 10 লাখ, আমি সমস্ত সোল সংগ্রহ করব। আর এরপরে জিনভো তার ড্যাগার বের করে তার লড়াই লড়তে শুরু করে। পরের দৃশ্যে আমরা দেখি ইয়োজিনোকে, যে তার বাবার সামনে বসে আছে এবং তার কোম্পানি নিয়ে আলোচনা করছে। ইয়োজিনোর বাবা থেকে জিজ্ঞাসা করেন, তুমি কি সত্যি গিল্ডের মালিক হতে চাও? ইয়োজিনো উত্তর দেয়, হ্যাঁ, আমি সত্যিই চাই।
তার বাবা বলে, তোমার কি জানা আছে যে তোমার ভাইও কিন্তু এই গিল্ডের মালিক হতে চায়? ইয়োজিনো জবাব দেয়, আমি জানি, কিন্তু আমার ভাইয়ের প্ল্যানের থেকে আমার প্ল্যানটা একটু আলাদা। আমার ভাই চায় বাইরের কাউকে গিল্ডের মাস্টার বানাতে, কিন্তু আমার এমন পরিকল্পনা নেই। এরপর তার বাবা আরও বলে, তোমার ডানজনে তো এত হান্টার মারা গেছে, এমনকি ডংসোর ভাইও মারা গেছে, আর শুধুমাত্র তুমি আর ওই একটা ই র্যাঙ্কের হান্টারই বেঁচে ফিরেছে। আর এত কিছু দেখার পরেও কি তুমি গিল্ড বানাতে চাও আর সেই গিল্ডের মাস্টার হতে চাও? ইয়োজিনো এই সময় আত্মবিশ্বাসের সঙ্গে বলে, হ্যাঁ, আমি গিল্ড মাস্টার হতে চাই। তার বাবা একটা শর্ত দেয়, হোয়াইট টাইগার গিল্ড জিনভোকে রিক্রুট করতে চায়। আমি চাই যে তুমি জিনভোকে আমাদের গিল্ডে নিয়ে আসো, আর এই গিল্ডের নাম হবে ইয়োজিন গিল্ড। যার এই প্রস্তাবে ইয়োজিনো রাজি হয়ে যায় আর বলে, ঠিক আছে, আমি যে করেই হোক জিনভোকে আমাদের গিল্ডেই আনবো। এরপরে পুনরায় আমরা জিনভোর ডানজনের দৃশ্যে ফিরে আসি, যেখানে দেখা যায় সে অনেক মনস্টারকে পরাস্ত করেছে। তবে একটা সমস্যা দেখা দেয়, ডিমন্সদের থেকে পাওয়া মানা দূষিত। তাই জিনভো হতাশ হয়ে বলে, আমি এতগুলো ডিমন্সকে পরাস্ত করলাম, অথচ একজনকেও শ্যাডো বানাতে পারছি না, এটা তো খুবই অন্যায়। আসলে জিনভো যে কোনো ম্যাজিক বিস্ট অথবা মানুষকে মেরেও শ্যাডো সোলজার বানাতে পারে, কিন্তু এই সমস্ত ডিমনদেরকে শ্যাডো সোলজার বানানো তার সিস্টেমের পক্ষে সম্ভব না। যাই হোক, এই সময় প্রথম গেটটা ক্লিয়ার করার পর তার সিস্টেমে একটা নোটিফিকেশান আসে, যেটাতে বলা হয় যে ফার্স্ট ফ্লোরের এন্ট্রি পারমিট পেয়েছে। এর সাহায্যে সে ডানজনের দ্বিতীয় তলায় যেতে পারবে। ডানজনটি একটা বিল্ডিংয়ের মতো, যার চারপাশে আরও অসংখ্য বিল্ডিং রয়েছে। জিনভো হাঁটতে হাঁটতে বিরক্ত হয়ে যায় আর বলে যে আর কত হাঁটবো। তাই এই সময় সে তার শ্যাডো আর্মি থেকে সেই আইস বিয়ারকে ডেকে আনে আর বলে, তুমি তো আইস বিয়ারদের বস, তাই না? এখন একটা কাজ করো, আমাকে তোমার পিঠে একটু রাইড করতে দাও। আর এরপরে সে আইস বিয়ারের উপর বসে ডানজনের আশেপাশে ঘুরতে থাকে। সামনে আরও ডিমন্সের দল আসে আর জিনভো তাদের একের পর এক পরাস্ত করে। আর এইভাবেই সে অভিযান চালিয়ে যায়। জিনভো এই ডানজনটি চক্রাকারে ঘুরে ঘুরে অনেক কিছুই পর্যবেক্ষণ করছিল। সেই সময় সে শ্যাডো আইস বিয়ারটির জন্য একটা নাম ঠিক করে। সে তার নাম রাখে ট্যাঙ্ক, আর এই শ্যাডোটি এখন থেকে ট্যাঙ্ক নামেই পরিচিত। আর এরপরে আমরা ডানজনের বাইরে বাস্তব দুনিয়াতে দেখি একটা সুইমিং পুলের দৃশ্য। সেখানে একটা মহিলা হান্টার, যার মাথায় হলুদ চুল আর টুপিও রয়েছে, সে সাঁতার কাটছে। আমরা এই মেয়েটিকে এর আগেও সিজন 1-এ দেখেছিলাম। এর নাম হলো হাইয়েন। সে হান্টার চোয়ের সঙ্গে কথা বলছে। চোই মানে সেই লাল চুলের হান্টারটা, যে হলো হান্টার গিল্ডের লিডার। তো হাইয়েন এখন তাকে প্রশ্ন করে, এই যে পিঁপড়ের মতো বিস্টগুলো সম্পর্কে এত তথ্য, আমরা এটা সাধারণ মানুষের কাছে কেন প্রকাশ করছি না? এটা তো শুধু কিছু লোককে জানানো হয়েছে। চই উত্তর দেয়, এটা অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত, আমার নয়। তারা মনে করে যে এই তথ্য জানালে সাধারণ মানুষের মধ্যে প্যানিক ছড়িয়ে পড়বে, এতে কোনো লাভ নেই। বরং আমাদের এখন নিজেদের গিল্ডকে আরও শক্তিশালী করার জন্য কাজ করতে হবে, যাতে এই দায়িত্ব আমরা নিতে পারি আর আমাদের দেশকে সুরক্ষিত রাখতে আমাদের দেশের সবচেয়ে শক্তিশালী গিল্ড হতে পারি। ওদিকে জিনভো ডানজনের ভেতরে একের পর এক ডিমনকে পরাস্ত করছিল। এখানে সময় দ্রুত কেটে যাচ্ছে। ডানজনের ভেতরের সময় এবং বাইরের বাস্তবের সময়ের মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে। জিনভো এর মধ্যেই খাওয়া দাওয়া করে নিজেকে লেভেল আপ করে আর তার স্কিলগুলোকেও অনেক উন্নত করে। সেভাবে যদি প্রথম আর দ্বিতীয় ফ্লোরে আমি এত কিছু করতে পারি, তাহলে 100 ফ্লোর পর্যন্ত গেলে তো আমি অনেক শক্তিশালী হয়ে যাব। কিন্তু তার মাথায় অন্য একটা চিন্তাও আসে যে আমি যত খাবার নিয়ে এসেছি, এটুকু কি যথেষ্ট হবে? যদি না হয় তাহলে আমি কি করব? ডিমনদের পরাস্ত করা তার জন্য সহজ হয়ে গিয়েছিল। তবে ডিমন্সগুলো বেশিরভাগই ছিল বি র্যাঙ্কের, যেখানে সে আশা করেছিল যে ডিমনগুলো হয়তো এস র্যাঙ্কের হবে। যাই হোক, বি র্যাঙ্ক অথবা এস র্যাঙ্ক, সে সব ডিমনের সোলগুলো সংগ্রহ করতে থাকে। 10,000 সোলের মধ্যে সে এখন 4,000 ইতিমধ্যেই সংগ্রহ করে ফেলে। প্রতিটি ফ্লোরে ডিমনদের পরাস্ত করে সে পারমিট পায়, যেটা দিয়ে সে পরবর্তী ফ্লোরে যাওয়ার অনুমতি পায়। আর এভাবেই ধৈর্য ধরে ডিমনদেরকে পরাস্ত করতে করতে সে সোল সংগ্রহ করতে থাকে। এক সময় সে সম্পূর্ণ 10,000টি সোলও সংগ্রহ করে ফেলে। আর তারপর সে নিজেকে বলে, আমি বুঝতে পেরেছি যে এইখানে আমার লড়াইটা আসলে সময়ের বিরুদ্ধে। আমাকে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। আর অবশেষে জিনভো সেই ফ্লোরে পৌঁছায় যেখানে অসংখ্য মনস্টার একটা সারিতে দাঁড়িয়েছিল, যেন তারা জিনভোর জন্যই অপেক্ষা করছিল। তাই এখন জিনভো তার শ্যাডো সৈন্যদের সামনে দাঁড় করিয়ে বলে,
তোমরা বাকি সেনাদের সামলাও, আর আমি এখানকার বসের সঙ্গে লড়ব। সেইখানে উপস্থিত ডিমন লর্ড, যার নাম হলো এভরিকাস ইউলকান, তাকে এই মনস্টারটিকে পরাস্ত করতে হবে যদি সে এখন 49তম ফ্লোর থেকে 50তম ফ্লোরে যেতে যায়। এরপরে দৃশ্য পরিবর্তিত হয়। আমরা দেখি হোয়াইট টাইগার গিল্ডের ম্যানেজার একটা মেয়ের সঙ্গে গাড়িতে বসে আছে। তারা জিনভোর উপরে নজর রাখছিল, তাই তারা এখন ফলো করতে করতে ফ্ল্যাটেও আসে, কিন্তু তারা দেখে যে জিনভো তো ফ্ল্যাটে নেই। এদিকে ডানজনের ভেতরে জিনভো তার শ্যাডো সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুত করে। সে ঘোষণা করে, তোমরা বাকিদের পরাস্ত করো আর বসটিকে আমার জন্য রেখে দাও। জিনভো এখন শীতল অথচ দৃঢ়ভাবে তার তরোয়াল নিয়ে বসের মুখোমুখি হয়। ডানজেনে জিনভো এবং সেই মনস্টারের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। এই লড়াই ছিল একেবারে অসাধারণ এবং মনোমুগ্ধকর, যেন কোনো অ্যানিমেশন মুভি দৃশ্য। জিনভো তার শ্যাডো সৈন্যদের শক্তির সম্পর্কে জানায় এবং বলে, আমার শ্যাডোদের ম্যাজিক পাওয়ার আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু সে লক্ষ্য করে যে ওই মনস্টার তো একেবারে স্থির দাঁড়িয়ে আছে। জিনভো বলে, এ তো নড়ছেও না। যদি এটা না নড়ে তবে আমি এটাকে আক্রমণ করা শুরু করছি। এই কথা বলেই জিনভো আক্রমণের জন্য প্রস্তুত হয়। তবে পলকের মধ্যেই মনস্টারটি বিশাল গদা দিয়ে পুরো এলাকাটা ধ্বংস করে ফেলে, আর জিনভো তার এরকম শক্তি দেখে হতভম্ব হয়ে যায়। এরপরেই জিনভো একটা বড় লাফ দিয়ে মনস্টারটির দিকে এগিয়ে যায় এবং তাকে একটা শক্তিশালী ঘুষি মারে। আর ঘুষির ফলে মনস্টারটি এত দূরে ছিটকে পড়ে যে জিনভো নিজেও অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, আমি কি একটু বেশিই শক্তি প্রয়োগ করে ফেললাম। মনস্টারটি এরপরে উঠে দাঁড়ায় এবং তার একটা স্পেশাল স্কিলের ব্যবহার করে। জিনভো স্কিলটি চিনতে পারে। এটি হলো সেই স্কিল যেটা এর আগে সার্ভারেস ব্যবহার করেছিল। মনস্টার আবার আক্রমণ করতে এগিয়ে আসে, কিন্তু জিনভো দ্রুত আয়রন শিল্ড দিয়ে নিজেকে রক্ষা করে। কিন্তু তবুও মনস্টারটি থামে না, সে ক্রমাগত আক্রমণ করতেই থাকে। জিনভো ভাবতে থাকে, এই মনস্টারটা এত চালাক হলো কীভাবে। জিনভো তখন একটা ভালো সুযোগ খোঁজে মনস্টারটিকে অ্যাটাক করার জন্য, আর যখন সে সুযোগ পায় সে তৎক্ষণাৎ পেছনে গিয়ে মনস্টারটিকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু মনস্টারটি সঙ্গে সঙ্গেই ঘুরে পাল্টা আক্রমণ করে। জিনভো এই সময় রুলার স্যান্ড ব্যবহার করে নিজেকে রক্ষা করে। সে ভাবে, এটা এত শক্তিশালী কেন, আর ওর স্পিডটাও তো অনেক বেশি। আমাকে যে করেই হোক আগে ওর স্পিডটাকে কমাতে হবে। জিনভো তখন মনস্টারকে একটা ফাঁদে ফেলতে চায়। সে ডানজনের বিল্ডিংগুলোর মাঝখানে একটা সরু পথ খুঁজে পায়। সে সেই দিকে দৌড়াতে শুরু করে, আর মনস্টারটিও তার পেছনে তীব্র গতিতে ধাওয়া করতে থাকে। অবশেষে জিনভো মনস্টারটিকে একটা সরু জায়গায় আটকে ফেলে, আর এরপরেই জিনভো তার তরোয়াল দিয়ে আক্রমণ করে এবং মনস্টারটিকে সম্পূর্ণভাবে পরাস্ত করে। সে মনস্টারকে হারিয়ে দেয়, আর এই লড়াইয়ের শেষে জিনভো একটা ওয়ার্ল্ড ট্রি ফ্র্যাগমেন্ট পায়। আর এরপরে আমরা আবার চলে যাই আমেরিকার সেই দৃশ্যে, যেখানে ওই ডানজন থেকে বেরোনো রহস্যময় হান্টার হাত করা পড়ে বসে আছে, আর তার সামনে এখন আসে ডংসো। ডংসো এসেই বলে, আমাকে এখন ম্যাজিক বিস্টের সঙ্গেও কথা বলতে হবে। যার উত্তরে ওই হান্টার বলে, আমি ডানজন থেকে বেরিয়েছি ঠিকই, কিন্তু আমি কোনো ম্যাজিক বিস্ট নই। আমি একটা মানুষ, তুমি চাইলে আমার ডিএনএ পরীক্ষা করতে পারো। ডংসো বিরক্ত হয়ে বলে, আরে চুপ করে বসে থাকো তো, আর যেটা বলছি সেটার উত্তর দাও। এটা আমার কাজ ছিল না, কিন্তু এই দায়িত্ব আমার ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে, কারণ এখানে কোরিয়ান বলতে পারা আর কোনো মানুষ নেই। তখন অপর হান্টারটি বলে, তোমরা কি মনে করো যে তোমরা ম্যাজিক বিস্ট সম্পর্কে অনেক কিছু জানো? আমি তোমাকে বলছি, তোমরা কিছুই জানো না। এখনও বড় বিপদ আসতে বাকি আছে। সেই বিপদ হবে একটা ভয়ঙ্কর প্রলয়। আমার লক্ষ্য সেই প্রলয়কে থামানো। ডংসো তার ফাইল পড়তে পড়তে বলে, তোমার স্ত্রী আছে, আবার দুটো সন্তানও আছে। বাহ, খুবই ভালো ব্যাপার। তাহলে তোমার ছেলে মেয়ের নাম কি? হান্টার উত্তর দেয়, আমার ছেলের নাম হলো সাং জিনভো। যেটা শুনে ডংসো অবাক হয়ে যায় যে এটাই হলো সেই সাং জিনভোর বাবা, যাকে সে নিজের হাতে মারতে পারেনি। আর এরপরেই সে সাং জিনভোর বাবাকে বলে, তোমার ছেলে হয়তো এখনো পর্যন্ত মরেও গেছে। এই কথা শুনে সাং জিনভোর বাবা ক্রোধে ফেটে পড়ে। এরপর দৃশ্য বদলায়। আমরা দেখি যে জিনভো তার বিশাল সেনাবাহিনী নিয়ে মনস্টারদের রাজা ইমমর্টাল ম্যাজিক বিস্টের দিকে অগ্রসর হচ্ছে। মনস্টারের রাজা তার সিংহাসনে বসেছিল। জিনভো ধীরে ধীরে তার পেছনে এসে দাঁড়ায় এবং বলে, তুমি কি জানো না যে আমি এখানে আসব? তুমি কি সত্যিই বিশ্বাস করেছিলে যে আমি এখানে পৌঁছাতে পারবো না? তাহলে কি তুমি এখন ভয় পেয়েছো এই মর্টাল ম্যাজিক বিস্ট? জিনভো তার পূর্ণ শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখে ছিল কঠোর প্রত্যয়। জিনভো রাজা বা যেই হোক না কেন,
তাকে উদ্দেশ্য করে বলে, তোমার গল্প এখানেই শেষ। এরপর সে একটা চূড়ান্ত আক্রমণ চালিয়ে রাজাকে পরাজিত করে। ঠিক তখনই একটা গেম নোটিফিকেশান আসে, যেটা থেকে জানা যায় যে তুমি মিটাসকে পরাস্ত করেছ। মিটাস ছিল সোল গাইড। এছাড়াও জিনভোর লেভেল আরও এক ধাপ বেড়ে যায়। এরপরে অন্য দৃশ্যে আমরা দেখি বাস্তব জগতে একটা জায়গায় আগুন জ্বলছে। আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছে, আর এটা হলো ডংসো আর জিনভোর বাবার মধ্যে ফাইটের জায়গা। আসলে ডংসো ভাবে যে সাং জিনভোকে মারতে পারেনি তো কী হয়েছে, এখন তার বাবাকেই মারব। কিন্তু তার এই আইডিয়াটা হয়তো খুব একটা ভালো ছিল না, কারণ আমরা ডংসোকে দেখতে পাই যে পুরোপুরি রক্তে ভেজা অবস্থায় পড়ে আছে। জিনভোর বাবা ডংসোকে হারিয়ে দিয়েছে। ডংসো একটা এস র্যাঙ্কের হান্টার, যাকে এতগুলো এপিসোড ধরে এত শক্তিশালী দেখানো হয়েছে। তাকে জিনভোর বাবা কোনো রকম পরিশ্রম না করেই হারিয়ে দিয়েছে। এরপরে আমরা আবার সাং জিনভোকে দেখি, যে একটা জায়গায় বসে আছে আর তার খাবারও প্রায় শেষ হয়ে গেছে। জিনভো এ সময় নিজেকে বলে, আমি কতদূর যেতে পারবো আর কতক্ষণই বা টিকতে পারবো খাবার ছাড়া। এখন আমি ৭৫তম ফ্লোরে আছি, সামনে আরও ২৫টি ফ্লোর আছে। তবুও জিনভো মনে করে এই যাত্রা আমার জন্য খুবই লাভজনক। আমি এখানে অনেক বাউন্টি পেয়েছি। সে একটা ইয়াররিং পরে, যেটা সে ৫০তম ফ্লোরের বসকে পরাস্ত করার পর পেয়েছিল। সে একটা নেকলেসও পরে। এটি ছিল একটা কঙ্কাল আকৃতির নেকলেস, যেটা সে আগের লড়াইয়েই পেয়েছিল। জিনভো তার সংগ্রহ পরীক্ষা করে। সে দেখতে পায় যে তার ৩টে জিনিস দরকার, কিন্তু তার কাছে এখন 2টো আইটেমই আছে। একটি স্লট খালি। সে বুঝতে পারে যে এই খালি স্লটটি নিশ্চয়ই আগামীতে কোনো শক্তিশালী মনস্টারকে হারানোর পরেই পূরণ হবে। তাছাড়া তার কাছে একটা লাল বলও আছে, যেটা সে এখনও পর্যন্ত ব্যবহার করেনি। সে বলে, এটা হয়তো আমার তেমন কোনো কাজে আসবে না, তবে আমি এটা সেই ম্যাজিক উইজার্ডদের দিয়ে দেবো, যেন তাদের শক্তি অনেক গুণ বাড়ানো যায়। এরপরে জিনভো আবার আরও একটা বক্স খোলে, আর এই বক্সে সে একটা চাবি পায়। তবে এই চাবি যে কোথায় ব্যবহার করতে হবে সেটা এখনও তার কাছে স্পষ্ট হয় না। তাই জিনভো এখন তার সংগ্রহ খতিয়ে দেখে। সে দেখে যে এলিক্সির অফ লাইফ তৈরি করার জন্য প্রয়োজনীয় 3টে আইটেমের মধ্যে 2টি আইটেম সে ইতিমধ্যেই পেয়ে গেছে। সে বলে, আমি যখন পরবর্তীবার এখানে আসব তখন শেষ আইটেমটিও সংগ্রহ করব, আর তারপরে আমি আমার মাকে পুনরায় সুস্থ করে তুলব। আর জিনভোর এই কমিটমেন্টের সঙ্গেই এপিসোড 3 এখানে শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে সাপোর্ট করার জন্য লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী পর্বটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।